আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে ভার্সিটি মাস্টার ক্লাসের এই অধ্যায়ে স্বাগত জানাচ্ছি। আমি জাওয়াদ আছি তোমাদের সাথে। আজকের আমাদের এই অধ্যায়টা হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায় 4, যেটা আমাদের এক্সট্রা সিলেবাসের অন্তর্ভুক্ত। অধ্যায় 4-এ মূলত আমাদের পড়াশোনাটা হবে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটুকু থিওরি তোমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলো আলাদা করে নিয়ে নেওয়া। একই সাথে সেখান থেকে যত ধরনের প্রশ্ন এসেছে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটাই তোমাকে বারবার প্র্যাকটিস করিয়ে দেওয়া, যাতে কিনা এই মাস্টার ক্লাসটা দেখার পরে তোমার একই সাথে কোশ্চেন ব্যাংকও প্র্যাকটিস হয়ে যায়, এবং ওই ফর্মুলা কিংবা ওই থিওরিটুকু যেখান থেকে প্রশ্ন আসছে ওইটার কোন কোন রাশি কি কি বোঝাচ্ছে সেই বিষয়গুলো ডিটেলে প্রমাণ হয়ে যায়। আমরা জানি যে এই বিষয়গুলো পড়তে গেলে কিছু ধরনের প্রমাণ কিংবা কিছু ধরনের প্রুফের প্রয়োজন হয়, যেগুলো আমরা সাধারণত অফলাইন ক্লাসগুলোতে এবং একাডেমিক ক্লাসগুলোতে করে থাকি। বাট এই ক্লাসটার মূল ফোকাসটা থাকবে তুমি যাতে কোশ্চেন ব্যাংকটা ফুললি করে ফেলতে পারো এবং বুঝে বুঝে করতে পারো যে কোন ধরনের প্রশ্নগুলো আসছে। আমি আর দেরি করছি না, আমি ক্লাসটা শুরু করে ফেলছি। সবার শুরুতে যখনই আমরা ক্লাসটা শুরু করব আমি বুঝতে চাচ্ছি যে এখান থেকে প্রশ্ন কি কি ধরনের আসে। তাই তোমাদের এই পুরো চ্যাপ্টারটার জন্য আমি ক্লাস যে 3টা নিব, সেই 3টা ক্লাসের এই সবগুলো টপিক আমি কভার করব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে যেই ধরনের প্রশ্নগুলো থেকে কোশ্চেন আসছে না বা যেগুলো থিওরি থেকে প্রশ্ন আসছে না সেগুলো আমরা পড়ার চেষ্টা করব, কারণ এখন পর্যন্ত প্রশ্ন আসেনি। তার মানে এগুলো তোমার জন্য একটা অপরচুনিটি, যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। যে তুমি যদি পড়ে রাখো, কোনো কিছু আমরা বাদ দিতে চাইবো না। যত ধরনের প্রশ্ন অ্যান্টিসিপেটেড বা আসতে পারে সবগুলোই আমরা করার চেষ্টা করব। চলো, আজকের ক্লাসটা অর্থাৎ এই ক্লাস 1 অধ্যায় 4-এর জন্য সেটা আমরা আজকে কি কি পড়বো। টপিকের মধ্যে আছে 1 নম্বরে চাকরিক তার এবং অসীম দৈর্ঘ্যের সোজা তারে বায়োস্যাভার্ট নীতির আমরা প্রয়োগ ঘটাবো। কোন কোন ধরনের এখান থেকে ম্যাথ আসছে এবং থিওরিটিক্যালি প্রত্যেকটা টার্ম কি কি বোঝাচ্ছে। দ্বিতীয়ত আমরা অ্যাম্পিয়ারের সূত্রের ব্যাপারে জানবো। সেখান থেকে প্রশ্ন 2 থেকে 3 ধাঁচেরই আসছে, বাট আমরা সেগুলো করে ফেলবো। একই সাথে 3 নম্বরে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বল কিভাবে কাজ করছে, সেই বলের দিকটা কিভাবে নিতে হয়, এই বিষয়গুলো যেন আমাদের ডিটেইলে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের প্রথম টপিকটা আমরা যখন শুরু করব, সেই টপিকটা শুরু করার আগে আমার এই জিনিসটা বুঝতে হবে এখান থেকে প্রশ্ন বা এই টপিকগুলোর প্রশ্ন আসছে কোথা থেকে। তো এই প্রশ্নগুলো সাধারণত তুমি দেখতে পারবে ঢাকা ভার্সিটিতে পরপর 3 বছর এসে গেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি। সো প্রমিনেন্ট যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো সবগুলোতেই এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। এবং এই এক্সট্রা সিলেবাসের এই পার্টে এখন পর্যন্ত রিটার্ন থেকে প্রশ্ন আসেনি। তার মানে এটা তোমার জন্য একটা অপরচুনিটি, যে তুমি এখান থেকে যদি পড়াশোনাটা করো বা এই চ্যাপ্টারটা পড়ো, তখন রিটার্ন থেকে এখানে প্রশ্নটা আসতে পারে। তাই রিটার্নের প্রশ্নগুলো কেমন হতে পারে সেগুলোও কিন্তু আমরা এমসিকিউর মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করে ফেলছি। সবার প্রথম আমরা যখন চাক্রিক তার এবং অসীম দৈর্ঘ্যের সোজা তারে বায়োস্যাভার্ট নীতির প্রয়োগ ঘটাবো, তখন কতটুকু থিওরি আমাদেরকে জানা লাগবে। এই ক্ষেত্রে বায়োস্যাভার্টের সূত্র যখন আমরা পড়াশোনা করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে তারের ক্ষুদ্র একটা অংশের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র নিব। তাহলে ক্ষুদ্র একটা অংশের চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু অনেক বড় হবে না, অবশ্যই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র হবে। তাই তাকে আমি ডিবি দ্বারা প্রকাশ করছি। এইটা সূত্রটা হচ্ছে μ0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেটাকে আমরা ভেক্টর রূপে যদি আমরা বলি, এটা হচ্ছে তার ভেক্টর ফরম্যাট বা ভেক্টর রূপ। তাহলে ভেক্টর ফর্মে যদি তাকে প্রকাশ করতে চাই, অবশ্যই তার দিকটাও প্রকাশ করতে হবে। সো μ0 I তড়িৎ প্রবাহ পর্যন্ত আমরা অলরেডি এই মাস্টার ক্লাসগুলোতে শিখে এসেছি যে ভেক্টর আমরা যখন করেছি তড়িৎ প্রবাহ, এটা কিন্তু আমাদের স্কেলার রাশি ছিল। হ্যাঁ, তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসবার পরে যখন ইঞ্জিনিয়ারিং কিংবা ম্যাথমেটিক্যাল টার্মস এর মতো জিনিসপত্রগুলো ডিটেলে শিখবে, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্সে যদি পড়াশোনা করো, থার্ড ইয়ারে যে নতুন একটা বিষয় শিখবে, যে তড়িৎ প্রবাহ একটা টেনজার কোয়ান্টিটি। টেনজার কোয়ান্টিটি বলতে বোঝায় এমন কিছু রাশি যেগুলো জায়গাভেদে স্কেলার, জায়গাভেদে ভেক্টরের মতো আচরণ করে। তার মধ্যে তড়িৎ প্রবাহ একটা। বাট কলেজে আমরা এতটুকু জেনেছি যে তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, কারণ তার লব্ধিটা ভেক্টর লব্ধি নিয়ম ফলো করে না। সেটা কি? সেটা ফলো করে হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে বীজগাণিতিক যে নিয়মটা সেটা ফলো করছে, এবং বিনিময় সূত্র মানে না, এইসব বিষয় তোমরা পড়েছো। এখন এই যে এই জায়গায় ভেক্টরের দিকটা তুমি প্রকাশ করবে, এই ডিএল এর পরিচয়টা কি? তারের ক্ষুদ্র একটা অংশ, যে তারটা আমরা নিয়ে আছি, এই ডিএল এর দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই এর দিকে, মানে তড়িৎ প্রবাহ যেই দিক বরাবর হবে ডিএল এর দিকটা হবে ওই দিক বরাবর। এই দিক বরাবর নেবার পরে মিউ নট বলতে বোঝায় শূন্য স্থানের
চৌম্বক প্রবেশ্যতা, মনে হয় তোমাদের কিছু একটা মনে পড়ে যাচ্ছে। স্থির তড়িৎ যখন পড়েছিলে তখন ছিল এপসাইলন নট, শূন্যস্থানের ভেদনযোগ্যতা। আর এইটাকে বলা হয় শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা। এইটার মানটা হচ্ছে 4 π × 10⁻⁻7। ঠিক আছে, আসলে ধ্রুবকটা এই জায়গাটায় যা আসে সেটা হচ্ছে 10⁻⁻7, বাট 4 π নিচে দেওয়া আর নিচে 4 π দেওয়া কাটাকাটি করলে 10⁻⁻7 চলে আসে আর কি। বাট এটার মানটা আমরা তখন সাম্য অবস্থানের জন্য আমরা এনেছি কত, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, বা এইটাকে আমরা এই এককেও ডেকে থাকি। এই দুইটা একক আমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। দুইটার যে কোনো একটা বলতে পারে কোনটা এর একক, দুইটাই কিন্তু সঠিক, ঠিক আছে। এবং তার মানটাও আমাদের জন্য খুবই লাগবে, প্রত্যেকটা পরীক্ষায় আমরা এগুলো ব্যবহার করব। এবং আর হচ্ছে ওই যে ক্ষুদ্র তারের অংশের মধ্যবিন্দু থেকে উক্ত বিন্দুর যে দূরত্বটা সেইটা আমরা নিয়েছি। এই যে তারটা আমরা নিয়েছি, ধরো ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র একটা অংশের মধ্যবিন্দু থেকে একটা বিন্দু, এই পি বিন্দুটা, সেই মধ্যবিন্দুর এই অংশটার যে দূরত্বটা, এই মধ্যবিন্দু থেকে উক্ত বিন্দুর দূরত্বটাকে আমরা কি ধরে নিয়েছি, সেটা ধরে নিয়েছি আর। আই হোপ তোমার কাছে ছোট্ট ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এই বেসিক ফর্মুলাটা বায়োস্যাভার্টের ক্ষুদ্র অংশের জন্য নির্দিষ্ট বিন্দুতে তারের চৌম্বক ক্ষেত্র যে তৈরি হচ্ছে, এইটা তোমার জন্য মোটামুটি ক্লিয়ার। আমরা মান বসিয়ে ম্যাথ করব, তখন তোমার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। একই সাথে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য আমাদেরকে ফর্মুলা বলে দিয়েছে, সেটা হচ্ছে μ0 π/2 π a। এটা বলেছে পরিবাহী থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্বটা। যদি তুমি ব্যাপারটাকে একটু চিন্তা করতে চাও যে এটা কিভাবে কাজ করছে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি যদি এখানে পরিবাহী তারের কথাটা বলি, অসীম পরিবাহী তারটা হচ্ছে এই পর্যায়ে, এবং এখান থেকে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, কি হচ্ছে, আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে আমি যদি বলি এ দূরত্বে, এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কত, এ দূরত্বে, এই যে পি বিন্দুতে যদি আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে হয়, তাহলে তার মানটা হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়ালস টু μ0 I ডিভাইডেড বাই টোয়াইস পাই এ। এইটা হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র। ব্যাপারটা আই হোপ তোমার কাছে বোঝা গেছে, যেটা ছবিটা কেমন এবং এটা দেখতে কেমন হয়। তাহলে চলো, এর আগে তুমি ফর্মুলাটা পড়ে এসেছিলে, সেই ফর্মুলাটাকে আলাদা করে একটা বক্স করে দিয়ে রাখি, এটা আমাদের জন্য সামনে ম্যাথে প্রচন্ড কাজে দিবে। আচ্ছা, যেটা ছিল এই যে এই সূত্রটা। আচ্ছা, এর পরিচয়টাও তোমার কাছে ক্লিয়ার থাকলো। এখন যদি তুমি একটা সোজা তার না নিয়ে যদি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা শুরু করো, সেই কুণ্ডলীর জন্য ফর্মুলাটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু μ0 Ni/2r। খেয়াল করে দেখো, এই এন এর পরিচয়টা নিয়ে মাঝে মাঝে সবার কনফিউশন লাগে, ভাইয়া কুণ্ডলী কয়টা কুণ্ডলী, আমাকে যদি প্রশ্ন দেওয়া থাকে 3টা কুণ্ডলী, আমি এন এর মান 3 বসাবো, হ্যাঁ বসাবে। বাট যদি পূর্ণ কুণ্ডলী না বলা থাকে, বলা থাকে অর্ধেক কুণ্ডলী বা 3/4 অথবা 2/3, তখন কি এন এর মান আমি পূর্ণ সংখ্যা বসাতে পারবো না? যা বলে দেওয়া থাকবে সেটা আমি বসাতে পারবো। তার মানে এন এর মানটা পূর্ণ সংখ্যাও হতে পারে, এন এর মানটা ভগ্নাংশও হতে পারে। তাহলে এই জায়গাটা এটা ক্লিয়ার করার জন্য আলাদা করে তোমাদের স্লাইডে লিখে রেখেছি যে এন এর মানটা ফ্রিকশনও হতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যা বলা থাকবে সেই মানটা বসিয়ে দিব। অর্ধপাক বলেছে, তার মানে অর্ধেক, এন এর মান বসাবো কত, হাফ, হয়ে গেল। তারপরে বলছে এই সূত্রটা যখন আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমার এখানে মানটা বলে দিল এবং ব্যাসার্ধ এখানে আর দিয়ে প্রকাশ করব, সেটা আমাদের জন্য বোঝার অংশ, যেটা একটু আগে বুঝিয়ে এসেছি। দেখো, কুণ্ডলীর কেন্দ্রে বি এর দিক নির্ণয় করার জন্য কুণ্ডলীতে আমি কি করতে পারি, এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য আমি ডান হাত রেখে তড়িৎ প্রবাহ আই এর ঘূর্ণনে প্রথম 4টা আঙ্গুল মুষ্টিবদ্ধ করব। করলে বৃদ্ধাঙ্গুলি যে দিকে থাকবে বি এর দিকে হবে সেই দিক বরাবর। কথাটা একটু চিন্তা করে দেখি, এই যে কুণ্ডলীটার কথা আমরা চিন্তা করছিলাম, ধরেন এই জায়গাটা একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর এই দিক বরাবর আমি আই চিন্তা করছি বা তড়িৎ প্রবাহ আই এর কথা ভাবছি, এই যে এদিকে, এই যে ধরেন এই দিক বরাবর, এই যে আমার ডান হাত, এই দিক বরাবর তার দিক, এই 4 আঙ্গুল দিক প্রকাশ করছে। এই 4 আঙ্গুল দিক প্রকাশ করবার কারণে আমরা যদি বলতাম যে 4 আঙ্গুল দিক প্রকাশ করছে এই দিক বরাবর, তাহলে এর দিকটা কোন দিকে বরাবর, ভেতরের দিক বরাবর। ভেতরের দিক যদি হয় যে ঠিক আছে তুমি চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিক দেখবে, তাহলে তুমি বলতে পারো কি, চৌম্বক ক্ষেত্রটা প্রকাশ করার জন্য আমি ক্রস সাইন দিয়ে দিব। তুমি বলতে পারো ভাই আপনি ক্রস কেন দিলেন, বইয়ের মধ্যে দুইটা দেওয়া, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে ডট। এইটার একটা সিগনিফিকেন্স আছে, এগুলো সাধারণত আমরা একাডেমিক ক্লাসে আরো ডিটেলে বলে থাকি। সেটার ব্যাপারটা হচ্ছে আদিকালে মানুষের বাস্তু সংস্থান বা যাই বলো না কেন, বেঁচে থাকার জন্য শিকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ওইটার উপর সিগনিফিকেন্স করে আমরা আসলে এই চিহ্নগুলো দিয়েছি। ধরো এই জায়গাটা একটা শিকার আছে, এই শিকারের দিকে আমি যদি তীর মারি, সেই তীরের শেষের দিকে দেখবে দুটো পালক লাগানো থাকে ক্রস আকারে, যাতে একদম পারফেক্টলি সেটা যেতে পারে।
তো এই যে পালকগুলো আছে, তুমি যদি এই পাশ থেকে দেখো, শিকারের দিকে তীরটা যাচ্ছে, তোমার থেকে দূরে যাচ্ছে, তাহলে তুমি কি দেখবে? তীরের শেষ প্রান্তটা দেখবে। তোমার চোখে তখন ওই ক্রস জায়গাটুকুই দেখতে পারবে। কিন্তু শিকার যার দিকে তীরটা আসছে, সেইটার দিকে তুমি সে যদি তাকায়, তীরের একদম সামনের বিন্দুটা মানে নিপটা দেখতে পাবে। ওই নিপটা সে যখন দেখতে পাবে, তখন আমি কি বলতে পারবো? একটা বিন্দু দেখতে পাবে। তার মানে তোমার দিকে আসলে ওই নিপটা তুমি দেখবে, তাই ডট। আর তোমার থেকে দূরে সরে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রস। তাহলে ডট আর ক্রসের এই কনসেপ্টটা তুমি বুঝে গেলে, ঠিক আছে? যদি তোমার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার থেকে থাকে, তাহলে তুমি এই পর্যন্ত ফর্মুলা বুঝেছো। খেয়াল করে দেখো, চক্রাকারে ঘূর্ণনরত ইলেকট্রনের জন্য আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি ইভি টোয়াইস পাই আর। হঠাৎ করে এই ব্যাপারটা বলে দেওয়া, আমি জানি তোমরা এই পর্যন্ত চলতরিতের যখন পড়াশোনা করেছো তখন আলাদা করে কিছু জিনিস পড়েছো, যে ভাইয়া এটা যদি আমার পরিবাহী হয়, এই পরিবাহীর ক্ষেত্রে কিউ পরিমাণ আধান যাচ্ছে টি সময়, তাহলে আমরা বলতে পারতাম আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। ঠিক আছে? যদি এই ব্যাপারটাই হয়, এখন তোমার মাথায় আসার কথা, ভাইয়া এই ক্ষেত্রে তো আধান যাচ্ছে সরল রৈখিক পথে, ঠিক আছে? আমরা এরকম ভাবে একটা গড় মুক্ত পথ ধরে কারণ বেগ বের করার থিওরিটিক্যাল কনসেপ্টও পড়ে এসেছি। কিন্তু যদি বলতাম এই জায়গাটা একটা বৃত্তাকার পথে একটা আধান ঘুরতেছে, এই যে বৃত্তাকার পথে যদি ঘুরতো, তাহলে সে একটা ব্যাসার্ধ আর মেনটেন করে এবং সরলরৈখিক বেগ ভি মেনটেন করে যদি হতো, তখন তাহলে কত তড়িৎ প্রবাহ হতো এবং তার জন্য কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হতো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে আই, সেই আই এর মানটা তো ওই নির্দিষ্ট আধানের মানই, ওটা নিয়ে তো কোনো অসুবিধা নাই। আর আমরা জানতাম কিউ ইজ ইকুয়ালস টু এন ই ডিভাইডেড বাই কত টি, যতগুলো আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এন এর মান। এখন বৃত্তাকার পথে যখন আধানটা যাচ্ছে, ও কিন্তু পুরোটা ঘুরে তার আগের পর্যায়ে চলে আসতেছে। তাহলে একবার সম্পূর্ণ ঘোরা, এই বারবার করে সময় যা যাচ্ছে, একটা জায়গা থেকে স্টার্ট, তারপর আবার ওই জায়গাটায় আবার স্টার্ট, এরকম এই যে বারবার সে পূর্ণ পর্যায়টা সম্পূর্ণ করছে, এটা কি নর্মাল সময় বলে, নাকি 9-10-এর চ্যাপ্টার 9 তরঙ্গ শব্দে পড়া পর্যায়কাল বলে? অবশ্যই তুমি বুঝতে পারছো এটাকে পর্যায়কাল বলে। তাই সময়ের জায়গায় স্মল লেটার টি না বসিয়ে ক্যাপিটাল টি বসিয়ে দিব। আমরা জানতাম টি ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই বাই ওমেগা, এটা আমাদের সবারই পড়া রাখা লেখা ছিল। তাহলে আবার ওমেগার জায়গায় আমরা লিখতে পারতাম, সেটা ছিল টোয়াইস পাই বাই ভি বাই আর। তাহলে আমি কি লিখতে পারতাম? টোয়াইস পাই আর বাই ভি। তাহলে আমি মান বসাতে পারছি, কিউ ইজ ইকুয়ালস টু এন ই, টি এর জায়গায় টোয়াইস পাই আর বাই ভি। তাহলে সূত্রটা চলে আসছে এন ই ভি বাই টোয়াইস পাই আর। বাচ্চারা, আপনারা হয়তো বা এই যে ফর্মুলাটা হঠাৎ করে লিখে ফেলেছে, অনেকের বইতে ব্যাপারটা ডিটেল আকারে নেই, কারণ আপনাদের বোর্ডে মোটামুটি 34টার কাছাকাছি বই আছে, আপনারা কে কয়টা পড়েছেন আমি তো জানি না। তাই সেই অনুযায়ী আমি ডিটেলটা বুঝিয়ে দিলাম। এখন বুঝেন আপনাকে যে এর আগের লাইনে হঠাৎ করে ফর্মুলাটা লিখে দেওয়া হয়েছে, সেটা কিভাবে লিখে দেওয়া হয়েছে। সো কিউ এর মানটা আমরা এই জায়গাটায় চার্জ ধরেছি, আর এই জায়গাটায় যদি বলে দিত যে এন টি চার্জ প্রবাহিত হচ্ছে, এন টি চার্জ, তো এভাবে করে যদি বলে দিত, তখন আমি এই জায়গাটা একটা এন বসিয়ে ফেলতে পারতাম, তাই না? তো তার জন্য ফর্মুলাটা কি ছিল? এই যে এন ইভি বাই টোয়াইস পাই আর। বাট আমাকে বলেছে একটা চার্জ যাচ্ছে, একটা। তাহলে একটা চার্জ যদি যায়, তখন এন এর মান কত হয়ে যায়? 1। তাই এখানে সূত্রটা হয়ে যায় এন এর জায়গায় 1 ইভি বাই টোয়াইস পাই আর। তাহলে চুম্বক ক্ষেত্রের সূত্রটা কত ছিল? আমরা জানতাম মিউ নট আই বাই টোয়াইস আর। তুমি বলতে পারো, ভাইয়া এটা তো একটু আগে পড়ে এসেছি, এই যে মিউ নট এন আই বাই টোয়াইস আর, একবার ঘূর্ণন একটা পাক, তাহলে এন এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে সূত্রটা এটা আসলো। কিন্তু ভাইয়া আই এর সূত্র তো নতুন করে পড়িয়েছেন, সেটা কি ছিল? ইভি বাই টোয়াইস পাই আর। মানটা বসিয়েছি, তখন আমার মান চলে আসছে মিউ নট ইভি বাই 4 পাই আর স্কোয়ার, জাস্ট গুণ করে দিয়েছে। তাহলে এখান থেকে নতুন করে পড়ার তোমার যে পার্টটা ছিল, সেগুলা সবগুলো সূত্র আমি দেখালাম, এবং এক্সট্রা পার্ট যেটা সবার বইতে প্রুফটা নাই, এই জিনিসটা এক্সট্রা করে দেখিয়ে দিলাম। আই হোপ তুমি ব্যাপারটা বুঝেছো। তুমি যদি নাও বুঝতে পারো, মন খারাপ করার কিচ্ছু নেই। এই অংশগুলো বোঝানোর জন্য আমাদের যেমন অনলাইন ও অফলাইন ক্লাস আছে থিওরিটিক্যাল, এট দ্য সেম টাইম তোমার যদি কোনো প্রশ্ন থেকেও থাকে, তুমি তোমার মানে অ্যাকাউন্টে লগ ইন করে কিউএনএ তে প্রশ্নগুলো আমাদেরকে পাঠাতে পারো। সো ভয় পাওয়ার কিছু নেই। চলো এখান থেকে প্রশ্ন কেমন আসে সেটা একটু দেখি। সবার প্রথম, বায়োসেভার্ট সূত্রটা নিচের কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি সেটা হচ্ছে গিয়ে এ নাম্বার, ডিবি মিউ নট বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউব। তাহলে এটা দিয়ে আমাদের ভেক্টর ফরম্যাট, তোমার মনে থাকার কথা, ওই যে ফার্স্ট লাইনে এই জায়গাটায় লিখিয়েছিলাম, তাই না? এটা আমাদের খুব সহজেই পারা গেছে। 2 নাম্বারটা, আমরা
নিচের কোন সমীকরণ দ্বারা একটা বিদ্যুৎবাহী অসীম দৈর্ঘ্যের বিশিষ্ট সজ্জা তার, একটু খেয়াল করে দেখেন তো। একটু আগে আপনাদেরকে প্রুফ করে দেখিয়েছি, এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা দেখেন তো। আমাদের 2 নম্বর প্রশ্ন, যেটা কিনা জাহাঙ্গীরনগরে 19-20-এর, এই 1 নম্বরে দিয়ে দেওয়া আছে কিনা, সহজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাকে বলছে ই মানে একটা চার্জ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি দ্রুতিতে ঘুরছে, বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা। দেখো তো, তোমাদেরকে একটু আগে সূত্রটা পড়িয়ে এসেছি, সেটা কি ছিল? বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইভি বাই 4 পাই আর স্কোয়ার। যদি একটা চার্জ না বলে এনপি চার্জ বলতো, সেখানে এন দিয়ে গুণ হয়ে যেত। তো এটাই কি ছিল? আমাদের এই নাম্বারটা। ঢাকা ভার্সিটির 18-19-এর প্রশ্ন একবারে সমাধান হয়ে যায়। তার মানে তুমি জিনিসটাকে আসলে যদি থিওরিটিক্যালি এবং ব্যাপারগুলোকে প্রুফ আকারে ডিটেলে পড়ো, বা তোমাকে এই জিনিসগুলো পড়ানো হয়, তাহলে তুমি আসলে কোথাও আটকাবে না। ব্যাপারটা এতটাই সহজ। পরে, পি কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের এক পাক তার কুণ্ডলীর মধ্য দিয়ে কি হয়েছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি কুণ্ডলীর ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যায় আর প্রবাহ মাত্রা দ্বিগুণ করে ফেলা হয়, ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানটা কতটুকু হবে? একটু আগে দেখেন তো, আপনি সূত্রটা পড়ে আসছেন, আপনার মাথায় খেয়াল করছে কিনা? এই যে অংশটা, মিউ নট এন আই বাই 2 আর। তাহলে আপনার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, বি ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2 আর। আপনি নতুন যে বি করছেন, সেটা হচ্ছে মিউ নট 2 n i/2 আর। এই আর এর মানটা কত বলে দিয়েছে? সেটাও নাকি কি করছে? 2 গুণ করছে। কুণ্ডলীর ব্যাসার্ধটা, ও আচ্ছা, ব্যাসার্ধটা করে দিয়েছে অর্ধেক। তাহলে এটা যদি অর্ধেক হয়ে যায়, আমি এই জায়গাটায় ফর্মুলাটা দেখেন তো লিখতে পারছি, এই টুটা উপরে চলে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? মিউ নট এন আই বাই 2 আর, 2 × 2 কত হয়ে যায়? 4। তাহলে আগের যে মানটা ছিল, বি এর মানের 4 গুণ হয়ে যাচ্ছে। খুব সহজ একটা অংশ, তাই আনসারটা হয়ে যাবে বি। রাজশাহী ইউনিভার্সিটির এই প্রশ্নটাও কিন্তু জাস্ট সমীকরণ আপনার মান বসানো, এছাড়া কিছুই না। চলেন এরপর আমরা বুঝি। হাইড্রোজেন পরমাণুতে ব্যাসার্ধ আপনাকে বলে দিয়েছে। ব্যাসার্ধ বলতে আমরা আর এর মানটা বুঝি। বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন প্রতি সেকেন্ডে কি করছে? এতবার করে ঘুরছে। প্রতি সেকেন্ডে যতবার করে ঘুরে, এই জিনিসটাকে আমরা কিভাবে বলতে পারি মনে আছে? প্রতি সেকেন্ডে যতবার করে পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, পূর্ণ পর্যায় সম্পন্ন করে, তাকে তার কম্পাঙ্ক বলা হয়। আপনার মনে থাকার কথা, কম্পাঙ্ক ছিল F=1/T। তাহলে ভাইয়া যে বলতাম যে I=Q/T বৃত্তাকার পথে, সেটা জায়গায় কিন্তু এভাবে লিখতে পারতাম QF। কারণ কি? এই এফটা ছিল আমাদের পর্যায়কাল। এখন আমাদের এই জায়গাটায় বলছে কক্ষপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, তাহলে B=2 লিখতে পারতাম মিউ নট আই। এই যে আপনাদের সূত্রটা ছিল এখানটাতে, আপনাদের মনে থাকার কথা, এই পর্যায়টায় মিউ নট, এইখানে আমাদের সূত্র যেটা আমরা প্রুফ করে দেখিয়েছিলাম, সেটা ছিল B=μ0I/2R। তাহলে দেখেন তো দেখি, এই জায়গাটা এখন আমরা মান যদি বসাতে চাই, তাহলে কি লিখতে পারবো? μ0I/2R। আবার আই এর জায়গায় আমরা এটাও লিখতে পারবো μ0/2R, এবং আই এর মানটা চলে আসতেছে কিউএফ। কিউএফ কে আবার আমরা এভাবে লিখতে পারি, কিউ হচ্ছে গিয়ে চার্জের মান, সেটাকে ই দিয়ে, আর এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। তাহলে এটার মানটা কত চলে আসতেছে? 4π10⁻⁻7। এটা 2, এটা আর এর মান, আর কত বলে দিয়েছে? 5 × 10⁻11। সো 10⁻11 আমরা এখানে বসাচ্ছি। এই অংশটা একটু মুছে দিচ্ছি, 10⁻11। আর ই এর মানটা আমরা জানি 1.6 10⁻−19। আর ফ্রিকোয়েন্সি, এই যে প্রতি সেকেন্ডে যতবার সম্পূর্ণ ঘুরে, সেটাকে তার কম্পাঙ্ক বলে, সেটা হচ্ছে 6.8 × 10⁻15। আপনার এই অংশটার মধ্যে শুধু মান বসানোর কনসেপ্ট। তাহলে দেখেন আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, আপনি যদি এই অংশটা দেখে বুঝতে পারেন তারপর মান বসানো হয়ে গেছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সার চলে আসছে 13.6 টেসলা, যেটা কিনা আমাদের মান। মানে এখানে 6-7 এর কাছাকাছি একটা মান চলে আসবে, সেটা আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে দেখেন, আপনি সূত্র যদি ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি ধরতে পারবেন কোথায় আমাকে কোন মানটা বসাতে হচ্ছে, আর কিছুই না। জাহাঙ্গীরনগরের 18-19-এর এই প্রশ্নটা যদি আপনার কাছে ক্লিয়ার থেকে থাকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। আমাকে ব্যাস বলে দিয়েছে। ব্যাস বলে দেওয়া মানে ব্যাসার্ধ আমি বলতে পারি 16 সেন্টিমিটার, কারণ সেটা হচ্ছে গিয়ে ব্যাসের অর্ধেক। এরপরে আমাকে বলছে যে 40 পাক সংখ্যা।
পাক সংখ্যা মানে কত? এন এর মানটা 40। একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে 10 মাইক্রো টেসলা এর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে? একটু খেয়াল করে দেখি তো। আমরা মনে হয় বি এর সূত্র পড়েছিলাম, বি ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই বাই 2 আর। তাহলে বাচ্চারা, আপনার কাছে চেয়েছে তড়িৎ প্রবাহ, তাহলে আপনি আই এর ভ্যালুটা বলতে পারবেন বি ইন্টু 2 ইন্টু আর। এরপরে আমাদেরকে যদি মান বের করতে হয় যে বি ইজ ইকুয়ালস টু 2 আর, আর এটা হচ্ছে গিয়ে মিউ নট এন, তাহলে দেখি তো আমাদেরকে বি এর ফর্মুলাটা কত বলে দিয়েছে। আই ইজ ইকুয়ালস টু, বি বলে দিয়েছে 10 মাইক্রোটেসলা, 10 × 10⁻⁻⁶। 2 আর, 2 × 36, তাহলে 2 ও সরি 32 অর্ধেক 16, আর সেন্টিমিটার 10⁻⁻²। হয়ে গেল। মিউনটের মানটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গিয়ে 4π × 10⁻⁻7। আর এন এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, সেটা হয়ে যাচ্ছে 40। দেখেন আপনারা মান বসানোটা বুঝতে পেরেছেন কিনা, এটা কঠিন কিছুই না। সো আমাদের এই অংশটাই যদি থাকে, আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই ব্যাপারগুলো ধরতে পারছি যে আমাদের ফর্মুলা দেওয়া ছিল এবং সেটা আমরা মান বসিয়েছি। দেখেন আপনি প্রশ্নটার সাথে এই মানগুলো ধরা এবং ইকুয়েশনে বসানোটা বুঝতে পেরেছেন কিনা আগে। যদি আপনি বুঝে থাকেন তাহলে আমাদের এই জায়গাটায় কাটাকাটির পর মানটা চলে আসছে 0.064 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সারটা চলে আসছে 0.064 অ্যাম্পিয়ার। আমরা তাহলে জাহাঙ্গীরনগরের 18-19-এর আসার যে প্রশ্নটা, সেই ব্যাপারটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকেন, তারপরে দেখেন সেম ভাবে একটা ব্যাসার্ধ বলে দিয়েছে বৃত্তাকার পথে একটা ইলেকট্রন, সেটা কি একটা সুষম দ্রুতিতে আবর্তিত হচ্ছে। বৃত্তাকার পথের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের আবেশ একটু আগে আপনি পড়েছেন, সেটা কি ছিল? বি ইজ ইকুয়ালস টু আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা, সেটা কত চলে এসেছে? ইভি বাই 4πr²। আপনার যদি মনে না থেকে থাকে, এই যে একটু আগে দেখেন আমরা ফর্মুলার মধ্যে অলরেডি এটা করে এসেছিলাম, ইভি বাই 4πr², এবং এটা ধ্রুবপদটা কত ছিল? মিউ নট, যেটার মানটা আপনারা সবাই জানেন। তাহলে এখানটা আমাদের ধ্রুবপদটা আমরা বসিয়ে ফেলছি, সেটা ছিল মিউ নট। আমি মিউ নটটা আলাদা কেন রেখেছি? ক্যালকুলেশন দেখবে সুবিধা হবে। একটা ক্যালকুলেশন নিজের হাতেও করে দিই, দেখো ব্যাপারটা বুঝো কিনা। 1.6 × 10⁻⁻19, ভি বলে দিয়েছে বেগ, সেটা কত? 3 × 10⁻⁶। আচ্ছা, এরপরে আমাকে বলছে 4π আর এর স্কোয়ার, ব্যাসার্ধ কত বলেছে? 2 × 10⁻⁻10, এবং এটার সাথে পুরোটার সাথে মাল্টিপ্লাই আছে মিউ নট। মিউ নট মানে কত? 4π × 10⁻⁷। তাহলে আমার এই 4π গণ, তাড়াতাড়ি ভাবে বোঝার জন্য সেটা আমার কাছে হয়ে যাচ্ছে 1.6 কে আমি কি লিখতে পারতাম? 16 বাই কত? 10, এখান থেকে পেয়ে যেতাম 8, 3 × 8 = 24 হয়ে যেত। আবার আমার এই জায়গাটা আছে 10-এর, তাহলে আমার এখানটাতে রেজাল্ট চলে আসতেছে। ব্যাপারটা কি ধরতে পেরেছেন কিনা ওকে বলেন। ঠিক আছে, তাহলে আমাদের মিউ নট ইভি বাই 4πr², এটার সূত্রটা, তাহলে অ্যান্সারটা চলে আসছে 1.2 টেসলা, যেটা হয়ে যাচ্ছে আমাদের এই অংশটা রেজাল্টটা। তাহলে চিটাগাং ইউনিভার্সিটির 18-19-এর প্রশ্ন, কোনো ধরনের ঝামেলা কিন্তু এই অংশটায় হচ্ছে না। আচ্ছা, বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটা ব্যবহার করা হয়েছে? আমরা জানি, এতক্ষণ পড়েছি, সেটা কি? বায়োসেভার্ট যে সূত্রটা, অর্থাৎ বিওসেভার্টের সূত্রটাই আমরা ব্যবহার করেছি। তারপর একটা অনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে আপনি কত তড়িৎ প্রবাহ দিয়েছেন সেটা জানিয়েছে, ঠিক আছে? তাহলে কত? 70 অ্যাম্পিয়ার। প্রবাহিত লাইনের 2 মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মানটা কত? আপনার এতটুকু জানার কথা যে ভাইয়া চৌম্বক ক্ষেত্রের মানটা, এটা আমরা পড়েছি মিউ নট আই বাই টুয়াইস পাই এ, তাহলে এটা হচ্ছে 4π × 10⁻⁻7। আই বলে দিয়েছে কত? 70 অ্যাম্পিয়ার, এটা 2π। এ বলে দিয়েছে 2 মিটার, তাহলে দেখেন তো আমার
2π 4π কাটাকাটি করলে থাকে 2, এই টু কাটা, তাহলে 70 আর 10⁻⁻7। আমি জিনিসটাকে এভাবেও লিখতে পারি, 70 আর 10⁻⁻7 থেকে 7 × 10⁻⁶, তাহলে অ্যান্সার হয়ে গেল ডি নাম্বারটা। হাতে হাতে ক্যালকুলেশন কিন্তু করাটা খুবই সহজ হয়ে গেল। 7 × 10⁻⁻7 যা কথা, এটাকে 7 × 10⁻⁻6 টেসলা লেখা একই কথা। আই হোপ আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ঢাকা ভার্সিটির 15 প্রশ্নটাও দেখেন, আপনি হাতে হাতে ক্যালকুলেশনটা করতে পারছেন। একই সাথে একটা বিদ্যুৎ পরিবাহী লম্বা সরল তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আপনাকে বলে দিয়েছে, এ দূরত্ব বললাম। চৌম্বক ক্ষেত্রের মানটা আপনাকে বলে দিয়েছে, বি বললাম। কত তড়িৎ প্রবাহ হচ্ছে জানতে চেয়েছে, তাহলে বি এর ভ্যালুটা আমি বলতে পারবো μ0I/2π a। এখানে বলে দিয়েছে এ এর মান আর বি এর মান, তাহলে আমাকে আই বের করতে বলেছে। আই তো আমি লিখতেই পারবো, b × 2π × a/μ0। খুব সহজ। যদি আমার এটা হয়ে যায়, বি এর মানটা কত, 10⁻⁻6, 2π এর মানটা বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তার মানে 10⁻⁻2 এত মিটার, আর মিউ নট কত, 4π × 10⁻⁻7। এই কাটাকাটি গেল, এটা থাকলো 2, 2 কাটাকাটি চলে গেল, 10⁻⁻8, 10⁻+7, তাহলে অ্যান্সারটা চলে আসতেছে আমাদের বি, অর্থাৎ 1/10, 0.1 অ্যাম্পিয়ার। আই হোপ আপনার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনি দেখেন আপনি তোমার মান বসানোটা বুঝেছেন কিনা। ওকে বাচ্চারা, বায়োসেভার থেকে আপনার জন্য যত ধরনের প্রশ্ন আসা পসিবল ছিল এবং কোয়েশ্চেন ব্যাংকে আপনি আজ পর্যন্ত যত ধরনের প্রশ্ন দেখেছেন সবগুলো আমাদের জন্য হয়ে গেল। তাহলে দ্বিতীয় কনসেপ্টে আমরা এখন চলে যাচ্ছি। সেই দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র থেকে প্রশ্ন খুব বেশি এসছে ব্যাপারটা এরকম না। আজ পর্যন্ত প্রশ্ন এসছেই দুই ধাঁচের, এবং সেটা এসেছে জাহাঙ্গীরনগর ভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটিতে। তাহলে এই জায়গাটা অবশ্যই আমাদের একটু খেয়াল করে পড়ে রাখতে হবে, যাতে কিনা প্রশ্ন আসলে আবার আমরা পেরে যেতে পারি। অ্যাম্পিয়ারের সূত্রটা মেনলি আপনাকে বলে কোন একটা বদ্ধ পথ আমরা যদি চিন্তা করি, এই যে ইন্টিগ্রেশন সাইনের এই মাঝখানে একটা গোল্লা করে সাইনটা দেওয়া, তার এটা হচ্ছে ক্লোজড প্যাথ বা ক্লোজড ইন্টিগ্রেশন, একটা ক্লোজড এরিয়ার কথা বোঝায় আর কি। তো একটা ক্লোজড এরিয়ার ভেতরে আমার যতটুকু চৌম্বক ক্ষেত্র আছে, আমি তার যদি লিনিয়ার ইন্টিগ্রেশন করি বা রৈখিক যোগজীকরণ করে যাই ওই বদ্ধ পাথের মধ্যে বা বদ্ধ এই অংশটার মধ্যে, তখন তার যে তড়িৎ প্রবাহের মানটা হবে, সেই তড়িৎ প্রবাহের মানটা হবে এই মিউ নটের গুণের সমান। তাহলে μ0I এর ইকুয়াল হয়ে যাবে, যেখানে আই দ্বারা বোঝায় বদ্ধ পথ দ্বারা আবদ্ধ নির্তড়িৎ প্রবাহের মানটা। আর μ0 এর মানটা তো তুমি জানোই যে μ0 = 4π 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে এটা যদি আমাদের হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমরা মানটা এই জায়গাটায় বসিয়ে ফেলতে পারছি এই ছবির পক্ষ থেকে, এবং দেখতে পাচ্ছি যে এই আইটা কিন্তু হচ্ছে নির্তড়িৎ প্রবাহ। তাহলে দুইটা তড়িৎ প্রবাহের কথা এখানে বলে দেওয়া আছে, একটা তোমার দিকে তড়িৎ প্রবাহ আসছে, একটা ভেতর দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। এই দুটা মিলে মোট তড়িৎ প্রবাহ কত হবে, তাহলে মোট তড়িৎ প্রবাহটা আমরা I1 I2 পার্থক্য থেকে বলে যেতে পারছি। ঠিক আছে, এরকম কনসেপ্টের মধ্যে প্রশ্ন এসেছে খুবই সহজ। কেমন, এখান থেকে প্রশ্ন এসে তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ণয় করে। এই দেখো সূত্র, চৌম্বক ক্ষেত্র, এই দেখো তড়িৎ প্রবাহ, এই দুটা সম্পর্ক রিলেট করেছে। এই সম্পর্ক রিলেট করার কারণে তাহলে এটা কি হয়ে গেছে, এই অ্যাম্পিয়ার সূত্র হয়ে গেছে। এরপরে বলেছে এই যে সূত্রটা তুমি দেখলে, নিচের কোন সূত্রটা সঠিক, খেয়াল করে দেখো তো অ্যাম্পিয়ারের সূত্র নিচের কোনটার সাথে মিলে। তুমি নিজে আমাকে বলছো ভাই আপনি তো সি নাম্বার একটু আগে পড়িয়ে দিলেন, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। আজ পর্যন্ত এখান থেকে এই দুই ধাঁচের প্রশ্ন এসেছে। তাহলে এগুলো যদি আমরা বুঝে যাই, এরপরে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ ঢাকা ভার্সিটি, গুচ্ছ, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটি, প্রত্যেকটা থেকে এখানে প্রশ্ন এসেছে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমাদের জন্য এটা বিরাট বড় একটা অপরচুনিটি যে এখান থেকে একটা রিটেনের প্রশ্ন আসাটা খুব দরকার, যাতে কিনা তুমি খুব ভালো মতো বুঝতে পারো, যেহেতু এখন পর্যন্ত প্রশ্ন আসেনি। তাই এই টপিকটার উপর অবশ্যই আমাদেরকে ফোকাস দিতে হবে। আমরা যদি সামনের দিকে আগাই, কি বলেছে এই জায়গাটা এটা একটু খেয়াল করি। বলেছে কিউ চার্জ বিশিষ্ট একটা বস্তু ভি বেগে, ঠিক আছে, একটা বস্তুর কথা বলছে, সেটা ভি বেগ নিয়ে বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে। একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেটা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট। তাহলে বস্তুটার উপর
যেই চৌম্বক বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে গিয়ে আমাদের সূত্রটা যদি দিক আকারে প্রকাশ করতাম, তাহলে ভি ক্রস বি এর মানটা কত হয়? আমরা ক্রস গুণন পড়ে এসেছি ভেক্টর চ্যাপ্টারে, ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 2 তে ছিল। তাহলে ভি ক্রস বি অর্থ ভিবি সাইন থিটা। তাহলে ভিবি সাইন থিটার এই যে মানটা আমরা বের করেছি, তাহলে এটা হচ্ছে গিয়ে সূত্রটা। এখন আমরা দেখতেও পাচ্ছি এটা ছিল হচ্ছে গিয়ে বি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের এই যে দিকটা, আর ভিটা ছিল এই ভেলোসিটির দিক বরাবর। আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটার যে দিক আছে সেই দিকের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে থিটাটা। তাহলে ভি আর বি এর মধ্যবর্তী কোণটা হবে ওই সাইন থিটার থিটাটা। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার থাকে। একই সাথে চার্জ যদি ধনাত্মক হলে এফ এর দিকটা হবে ভি ক্রস বি এর যেদিকে সেদিকে। আমরা তো জানি অলরেডি যে যখনই আমরা ভি ক্রস বি করব, সেই ভি ক্রস বি অর্থ কি? ভি থেকে বি এর দিকে ডান হাতি স্ক্রু নিয়ম ঘুরাবো। ভি থেকে বি এর দিকে ডান হাতি স্ক্রু নিয়ম ঘুরালে তাহলে দিকটা আসতেছে কোন দিক বরাবর? এই দিক বরাবর। এইটা হচ্ছে গিয়ে চার্জটা যদি ধনাত্মক হয়। বাট আপনি যদি ঋণাত্মক চার্জের কথা বলেন, নেগেটিভ চার্জ, ধরেন ধনাত্মক চার্জ হিসেবে বোঝানোর জন্য দেখবেন ভার্সিটির ভর্তি পরীক্ষা আপনাকে বলে দিবে প্রোটন, ঋণাত্মক চার্জ বোঝানোর জন্য বলে দিবে ইলেকট্রন। তাহলে প্রোটনের জন্য যেই দিক হবে ইলেকট্রনের জন্য হবে ঠিক তার বিপরীত দিক। ব্যাপারটা বোঝা গেছে না? তাহলে আমরা যদি বলি চার্জ ঋণাত্মক হয়েছে, তাহলে এফ এর দিক হবে ভি ক্রস বি যেদিকে হয় ঠিক তার বিপরীত দিকে। এটা হচ্ছে ভি ক্রস বি এর দিকে, আর এইটা হচ্ছে গিয়ে ভি ক্রস ডি এর বিপরীত দিকে। মাথায় রাখতে হবে এটা হচ্ছে গিয়ে চার্জটা ঋণাত্মক, নেগেটিভ, আর এই চার্জটা হচ্ছে গিয়ে ধনাত্মক, এটা হচ্ছে গিয়ে পজিটিভ। এখন এই চৌম্বক ক্ষেত্রের সাথে যদি সমান্তরালে গতিশীল হয়, তাহলে থিটার মানটা তো বুঝতেই পারছি, ভি এর দিকেও এদিকে, বি এর দিকেও এদিকে, তাহলে দুইটার মাঝখানে এই দুটো সমান্তরালে যদি যায়, সমান্তরালে থাকা যে কথা একই লাইনে থাকাটা সেম কথা, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত? 0 ডিগ্রি। আর যদি বিপরীত দিকে থাকে, এটা ভি এর দিক এটা বি এর দিক, মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে এই যে থিটা বা 180 ডিগ্রি হলে সাইনের মানটা কত? 0 হয়ে যায়। তাহলে এফ এর মানটাও বলও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের লম্ব অভিমুখে আবার যদি আপনি কোনো কণা দেন, লম্ব অভিমুখ মানে এটা যদি হয় ভি, এটা যদি হয় বি, মাঝখানের অ্যাঙ্গেলটা কত মনে হচ্ছে? 90 ডিগ্রি মনে হচ্ছে। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। এবং তখন দেখবেন সেই চার্জটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করেছে, তার মানে কি তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, যেটা চ্যাপ্টার 4-এ নিউটনের বলবিদ্যায় পড়ে এসেছেন। তাহলে অভিমুখে কোনো কণা ধাবিত হলে গতিপথ হবে কেমন? গতিপথ হবে বৃত্তাকার। এবং তখন কেন্দ্রমুখী বলটা কার সমান হয়ে যাবে? এই চুম্বক বলটার সমান হয়ে যাবে। এটা থেকে মাঝে মাঝেই দেখবেন আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে লম্ব অভিমুখে না গেলে গতিপথটা, যদি লম্ব অভিমুখে না যায় কোনো একটা অ্যাঙ্গেলে যায়, তখন সেটা হেলিক্যাল গতিপথ হয়ে যাবে। এটা হয়ে বলতে আপনারা বুঝেছেন। এবং এটা নিয়ে আপনারা অলরেডি কনিক্স এর মধ্যে ডিটেলস এইসব বিষয়গুলো, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার, অধিবৃত্ত, তাদের সমীকরণ কেমন হয় এইসব বিষয়ে বুঝিয়েছেন। এগুলো আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য ম্যাথের যে ভাইয়ারা ক্লাস নিচ্ছেন, অর্ঘ্য ভাইয়া থেকে শুরু করে আপনাদের উজ্জ্বল ভাইয়া আমাদের আছেন, অন্তর আছে, অন্তর অন্তর ক্লাস নিচ্ছে, so সেগুলো আপনাদেরকে অলরেডি কিন্তু বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা চলেন তাহলে সামনের দিকে আগে। এবার প্রশ্নের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি। আমাকে একটা চার্জ বলে দিয়েছে, ঠিক আছে, চার্জ বলে দিল, তার মানে ওকে কিউ বলে দিয়েছে। চার্জের কণাটা এত মানের একটা চৌম্বক ক্ষেত্র, তার মানে বি বলে দিয়েছে। কত নিউটন বল অনুভব করবে এফটা জানতে চেয়েছে। কিন্তু জানতে চেয়েছে এটা স্থির চার্জ। স্থির চার্জ মানে কি? ভি এর মানটা 0, এফ হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। তা আমার ভি এর মান যদি 0 হয়, এফ এর মানটাও হবে 0। স্যার নাম্বার ডি। প্রশ্ন আমার এই জায়গাটায় ম্যাথ করার কোনো প্রয়োজনই ছিল না, আমাকে ডিরেক্ট বলেই দিয়েছে স্থির অবস্থায় ভি এর মানটা 0, তাহলে এফ এর মানটাও কত হয়ে যাবে? 0ই হয়ে যাবে। যদি আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার থেকে থাকে, এরপর আমাকে বলছে 1 মিটার দীর্ঘ দুইটা তার 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, উভয় 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একই দিকে প্রবাহিত হচ্ছে। দুইটা তারের মাঝামাঝি স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান এবং তার উপর প্রযুক্ত বল। আমরা যদি বলতাম যে যখন কিনা একই দিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে দেখেন একই দিক বরাবর, এটা I1, এটা হচ্ছে I2, তাহলে তড়িৎ প্রবাহ এইটার দিকটার কথা যদি বলি, এইটা হচ্ছে এই দিক বরাবর, আর এটাও হচ্ছে এদিক বরাবর, ডান হাতি স্ক্রু নিয়ম। তাহলে এটা যদি এদিক দিয়ে আসে, এই যে দিকটাকে এভাবে চিন্তা করি, এইটা এদিক চলে যাচ্ছে, তাহলে এটা কত? ক্রস দেখবো। আর তোমার সামনে আসছে, এটা কি? ডট দেখবো। এইটা থেকে এখন চিন্তা করো তো, তাহলে তুমি এই যে সিচুয়েশনটাকে আমি ড্র করলাম, এখান থেকে বুঝতে পারছো কিনা যে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা এবং তার উপর প্রযুক্ত বলের মানটা কত বের করতে পারবো কিনা?
খুব সহজ ব্যাপার। তুমি ছবিটা দেখার পরে বুঝতে পারছো ভাইয়া এই দুইটা দুইটাকে নিষ্ক্রিয় করে ফেলবে, এবং তখন কি হয়ে যাচ্ছে, এখানে লব্ধিমানটা হয়ে যাচ্ছে শূন্য। এবং একটা পাশে যদি ক্রস হয়, আমার এই পাশটা যদি আসতেছে, এটা যদি ডট হয় আর এটা যদি ক্রস হয় বিপরীত দিক, তাহলে কি হয়ে যাবে, আকর্ষণ করবে। তার মানে এই জায়গাটায় মাঝখানে লব্ধি বল হবে শূন্য, এবং তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। ব্যাপারটা খুব চমৎকার করে দেখবেন, তপন স্যারের বই সহ অন্যান্য বইগুলোতে সম্প্রসারিত কর্মকাণ্ডে দুইটা তার দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, একই দিকে তড়িৎ প্রবাহিত হলে কি হয়, বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে কি হয়, 3 নম্বর প্যারার মধ্যে খুব সুন্দর করে লিখে দেওয়া। তো সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডি, কোনোটাই হচ্ছে না। তো তার মানে এই জায়গাটা আকর্ষণ যে ফিল করছে, সেই আকর্ষণটা এবং এখানে লব্ধি বলটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে কি পারফেক্ট অ্যান্সার। আপনি যদি ক্লিয়ার থেকেই থাকেন, আপনাকে বলছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর বলের ক্ষেত্রে কোনটা সঠিক, তাহলে এই জায়গাটা এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে আমি বুঝতে পারছি চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, এটা তো আমি বলতেই পারি। আধানের বেগের ব্যস্তানুপাতিক, আধানের মানের ব্যস্তানুপাতিক, চৌম্বক ক্ষেত্রে 1/4 নো, অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি। খুব সহজ একটা প্রশ্ন ছিল এটা, আমাদের খুলনা ইউনিভার্সিটির 18-19 প্রশ্ন। একইভাবে একই বেগে চলমান একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে একটা অভিন্ন চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো, তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বক বলটা কত হবে সেই ব্যাপারটা জানতে চেয়েছে। তাহলে আপনার এই জায়গাটায় খেয়াল করার কথা, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, এবং এই জায়গাটায় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির ব্যাপারে বলেছে। তাহলে এটা চলে আসবে কত, কিউ ভিবি, তাই 90 ডিগ্রি মান 1। এইবার একটু চিন্তা করে দেখেন, দুইটা বলের ব্যাপারে, একটা প্রোটনের ব্যাপারে আর একটা কি করেছে, একটা ইলেকট্রনের ব্যাপারে। এখন আপনি এই জিনিসটা খেয়াল করতে পারেন কিনা, আমি অলরেডি একটু বলে দিয়েছি, আপনি দেখেন আপনি প্রশ্নটার সাথে মিলাতে পারছেন কিনা। সো আমরা এখন যখন প্রশ্নটা দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা আপনাকে অলরেডি বুঝিয়ে দিলাম, সেই প্রশ্নটা এই অংশটা কাজ করছে কিভাবে। তাহলে প্রোটন এবং ইলেকট্রন এই দুইটার জন্য আপনি এখন চিন্তা করবেন। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা অলরেডি এই ম্যাপটা করার সময় বুঝে গিয়েছিলাম ফ্লেমিং সাহেবের বামহস্ত নিয়মটা ছিল। ফ্লেমিং সাহেবের বামহস্ত নিয়ম কি বলেছে, যে ইলেকট্রন আর প্রোটন এই দুইটার ক্ষেত্রে মানটা সমান হবে, বাট দিকটা মনে আছে, যদি পজিটিভ চার্জ হয় সেটার দিকটা হবে ভি ক্রস বি এর দিকে, যদি নেগেটিভ চার্জ হয় দিকটা হবে ভি ক্রস বি এর বিপরীত দিকে। তাহলে সমান এবং বিপরীত দিকে, অ্যান্সারটা হয়ে যাবে বি। এটার জন্য আলাদা করে আপনাদের স্লাইডে ভাইয়া লিখে দিয়ে রেখেছিলাম, এই যে এই পার্টটা পজিটিভ হলে এই দিকে, নেগেটিভ চার্জ হলে বিপরীত দিকে। আই হোপ আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার আছে। তাহলে আপনার কাছে যখন এটা ক্লিয়ার হয়ে গেছে, এই জায়গাটায় আপনাকে বলছে যে আচ্ছা, একটা চৌম্বক ক্ষেত্র বলে দিয়েছে, এই চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ নাকি ভি বেগে। আচ্ছা, এই জায়গাটার এই কথাটুকু কিভাবে এসছে আমি একটু এটাকে আলাদা করে চিন্তা করছি কিছুক্ষণ ভুলে যাওয়ার। একটা চৌম্বক ক্ষেত্রে বি এর মধ্যে একটা ভি বেগে চার্জ চললে চার্জটার উপর চৌম্বক ক্ষেত্রের বল কোন ক্ষেত্রে শূন্য হবে, একটু চিন্তা করে দেখেন তো। এই জায়গাটায় কিউ ভি বি সাইন থিটা, যদি মাঝখানে অ্যাঙ্গেল শূন্য বা 180 ডিগ্রি হয়, তখন সাইনের মানটা কত হয়ে যায়, 0। এই ব্যাপারটা চিন্তা করতে পারছেন কিনা। তাহলে বুঝতে পারছি যে এটার মানটা যদি 0 ডিগ্রি হয় অর 180 ডিগ্রি হয়, তখন আমার এফটাও হয়ে যাবে 0। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বারটা। ঠিক আছে। আচ্ছা, এটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়েছে, একটু আগে একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, সেই ফর্মুলার ব্যাপারটা দেখবো। একটা চার্জ বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হয়েছে, তার উপর চৌম্বক বলটা কতটুকু প্রযুক্ত হবে এটা আপনার কাছে জানতে চেয়েছে। খেয়াল করে দেখেন এতক্ষণ পড়েছি, এটা আপনি বলতে পারেন কিনা। তাহলে এতক্ষণ ধরে যেটা পড়েছি সেটা কি ছিল, আমরা এই যে চৌম্বক ক্ষেত্রে যে বলটা কাজ করবে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, সেটাকে আমরা এভাবে লিখতে পারতাম কিউ ভি বি সাইন থিটা। যদি লিখতে হতো তাহলে এই জায়গাটার মানটা হতো বলের সমান। সো এটা যদি শুধু মানের কথা বলতাম সেটা হতো এভাবে, আর যদি দিক সহ বলতাম ভেক্টর ফরম্যাটে সেটা ছিল এই সূত্রটা।
আর লরেঞ্জ বলছিল কি, এই যে নিচেরটা সি নাম্বারটা। তাহলে একটা চৌম্বক ক্ষেত্রে লম্ব বরাবর একটা প্রোটনের কথা বলেছে, আর লম্ব বরাবর একটা আলফা কোণের কথা বলেছে। আলফার আবার চার্জের মানটাও বলে দিছে, সো একটু সাবধান, চার্জটা 2 ইলেকট্রনের সমান। বলেছে এটা অনুভব করে তাদের দ্রুতির অনুপাতটা বের করতে। তুমি এতটুকু বুঝতে পারছো যে ভাইয়া, আপনি যখন আমাকে এফ প্রোটনের কথা বলেন আর এফ ইলেকট্রনের কথা বলেন, এই দুইটার ব্যাপারে ফর্মুলা লিখতে গেলে আমি লিখতে পারবো কিউ ভি বি, কিউ ভি বি। বাট এখানে বলছে যে বল যে সমান অনুভব করতেছে তাদের দ্রুতির অনুপাতটা বের করতে। এক্ষেত্রে আর কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে একই চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর চলমান। তাহলে এখানে সাইন আমি এই জায়গাটায় 90 ডিগ্রি লিখবো, এখানেও সাইন 90 ডিগ্রি লিখবো। এখানে এই দুইটার মান কি বলেছে, বল দুইটা সমান অনুভব করে, তাহলে আমি এখানে লিখতে পারছি 1 = এই যে চার্জের মানটা এটা ছিল প্রোটনের চার্জ, বেগ ছিল প্রোটনের বেগ, আর চৌম্বক দুজনের জন্য সমান চৌম্বক ক্ষেত্র, তাই আমি বি লিখেছি। এই চার্জটা ইলেকট্রো এই জায়গাটায় আলফা কণা যেটা ছিল সেই আলফা কণার জন্য আমি আসলে ই না লিখে আমি ব্যাপারটাকে আলফা কণা দিয়ে প্রকাশ করি, তোমাদের জন্য ব্যাপারটা তাহলে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে এফ আলফা কণার জন্য, চার্জের মানটা আলফা কণার জন্য এবং বেগের মানটাও আলফা কণার জন্য। তাহলে এখান থেকে ভাইয়া পেয়ে যাচ্ছি কিউ প্রোটনের জন্য চার্জ, প্রোটনের বেগ, এবং কিউ আলফার চার্জ এবং বেগ আলফার। এখান থেকে ভাইয়াকে বের করতে বলেছে ভি প্রোটন বাই ভি আলফা। ভি প্রোটন বাই ভি আলফা মানে কি, কিউ আলফা বাই কিউ প্রোটন ইজ ইকুয়ালস টু ভি প্রোটন বাই ভি আলফা। একটু খেয়াল করে দেখেন তো, আপনাকে চার্জের মানটা প্রশ্নে আপনি যাতে সহজে বুঝেন এখানে অলরেডি বলে দেওয়া আছে, সেটার মান হচ্ছে গিয়ে 2 ইলেকট্রন। আর প্রোটনের ক্ষেত্রে চার্জের মানটা ইলেকট্রনের মানের কি সমান, বাট তার প্রকৃতিটা ভিন্ন, তাই আমরা প্লাস মাইনাস ব্যবহার করি। আমি যে মান বসাচ্ছি ই, তাহলে ই ই কাটাকাটি, দেখো তো অ্যান্সারটা তাহলে আমার চলে আসছে ভি প্রোটন বাই ভি আলফা। এটা যে মানটা বসালাম সেটা হচ্ছে 2/1। তাহলে অ্যান্সারটা আমাদের এই জায়গাটায় চলে আসছে, এটা হয়ে যাচ্ছে 2। বাচ্চারা, ঢাকা ইউনিভার্সিটি 14-15 এই প্রশ্নটা আপনার কাছে কিন্তু তাহলে সহজ লাগার কথা। আই হোপ আপনি এই পর্যন্ত সহজ যাচ্ছেন এবং আপনি বুঝেছেন কিনা এটার দিকে একবার একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল অংশ এসেছে এখান থেকে। এবং আমাদের চ্যাপ্টার 4-এর আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ যেটা, সেটা একদম ক্লাসের শুরুতে বলে এসেছিলাম, মনে আছে কিনা? একটা চুম্বক ক্ষেত্রের লম্ব অভিমুখে কাজ করছে, সাইন তখন কত হয়ে যাবে, 90 ডিগ্রি। ওই লম্ব অভিমুখে কাজ করার জন্য কোনো চার্জ কণা ধাবিত হলে তখন তার গতিপথের মানটা কি হবে। একটু আগে যদি ম্যাথমেটিক্যাল টার্মেও প্রশ্নগুলো দেয়, কিউ ভিবি সাইন 90 ডিগ্রি, সেখান থেকে আমরা মান বসিয়েছি কিউ ভিবি। এই বলটার যোগান দিয়েছে কোন বল, তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিয়েছে, লিখে দিয়েছিলাম এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান হয়ে গেছে কিউ ভিবি। এইটা যখন হয়ে যায় তখন সে কোন পথে ঘোরা শুরু করে, বৃত্তাকার পথে ঘোরা শুরু করে। এই কারণেই ক্লাসের শুরুতে ভাইয়া থিওরিটা এত ডিটেলে বলে দিয়েছিলাম। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের যে 3টা টপিক ছিল, সেই 3টা টপিকের থিওরির এক্সট্রা পার্ট সহ আমাদের যতগুলো বোর্ড বই আছে সবগুলো থিওরি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রশ্ন যত ধরনের ভার্সিটি গুলোতে এসছে সেই প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেক ধাঁচের প্রশ্নের প্র্যাকটিস আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এই মাস্টার ক্লাসটা এই 3 টপিকের জন্য যথেষ্ট। তারপরও তোমার যে কোনো রকম প্রবলেম হতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কোনো জায়গায় আটকে গেলে তোমার অ্যাকাউন্টে যে কিউএনএ সেকশন আছে সেখানে তুমি আমাদেরকে প্রশ্নগুলো জানাতে পারো। একই সাথে তোমার অফলাইন কিংবা অনলাইন ক্লাস যখন হচ্ছে সেগুলোতেও তুমি তোমার প্রশ্নগুলো সবার কাছে জানাতে পারবে। আমরা আশা করি তোমাকে যথেষ্ট হেল্প করতে পারবো। সো ঠান্ডা মাথায় পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।